নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বাড়িতে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের পর উপস্থিত হলেন গোর্খা জনমুক্তি মোর্চার সম্পাদক রোশন গিরি। ডুয়ার্স তরাই পাহাড়কে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবির সম্ভাবনায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। উত্তরবঙ্গে আগত পর্যটকদের সুবিধার জন্য এনজেপি রেল স্টেশন থেকে শহর শিলিগুড়ি পর্যন্ত সরকারি বাস চলাচলের আবেদনে রেল কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় সরাসরি সংঘাতের সম্ভাবনা রাজ্য সরকার এবং রেলের। হুঁশিয়ারি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। পুজোর আগে জলপাইগুড়িতে হকার উচ্ছেদকে কেন্দ্র করে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখালো বিভিন্ন বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো। অন্যদিকে জয়নগরের ঘটনার প্রতিবাদে এবং রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে মিছিল করল বিজেপি। আজ সন্ধ্যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ বামপন্থী ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের সদস্যদের। অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই পরশুদিন জলপাইগুড়ি শহরে হকার উচ্ছেদ করা হয়েছে। এখনও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। অবিলম্বে সেই হকারদের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান তারা। এর পাশাপাশি জয়নগরের কুলতলিতে 9 বছরের শিশুকে ধর্ষণ ও খুনের প্রতিবাদও জানানো হয় এদিন। ঘটনাটি নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন উপস্থিত বামপন্থী সদস্যরা। জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বামপন্থী ছাত্র, যুব, মহিলা এবং শ্রমিক সংগঠন একসাথে জমায়েত করেছি। আমাদের মূল যে বিষয়, সেই বিষয় হচ্ছে পরশুদিন আপনারা সবাই জানেন যে জলপাইগুড়ির বুকে বিনা প্ররোচনায় যে কোনো নোটিশ ছাড়াই যে হকার উচ্ছেদের যে ঘটনা ঘটেছে এবং হকারদের উপরে যে লাঠিচার্জ হয়েছে এবং তার সাথে যে হকারদের এখনও গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং তাদের নামে বিভিন্ন রকমের ধারা দিয়ে তাদেরকে এখনও আটক করে রাখা হয়েছে। আমরা তাদের অবিলম্বে মুক্তি চাইছি এবং গরিব মানুষের রুটি রুজির উপরে এভাবে প্রশাসনের নির্মম হামলাকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই পথসভা করছি, বিক্ষোভ সভা। এবং তার সাথে আমাদের যে কথা সেটা হচ্ছে যে হকারদের যদি উচ্ছেদ করতে হয় তার আগে তাদেরকে সঠিক পুনর্বাসন দিয়ে তারপর উচ্ছেদ করতে হবে। এটা হচ্ছে মূল দাবি। পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ চলবে না। আর অবিলম্বে যারা গ্রেপ্তার হয়ে আছে তাদেরকে মুক্তি দিতে হবে। কোনো ডেপুটেশন বলছি। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে ওই 9 আগস্টের পর থেকে সারা রাজ্য উত্তাল। আমরা গতকালকেও দেখলাম আরেকটা ঘটনা উঠে আসলো, জয়নগর কুলতলি। সেখানে একটা বাচ্চা মেয়ে 9 বছরে তাকে ধর্ষিতা হয়ে তাকে খুন হতে হয়েছে এবং সেখানেও আমরা দেখলাম পুলিশি নিষ্ক্রিয়তা, যে তারা প্রথমে এফআইআর নিতে চায়নি, নিরুদ্দেশে এফআইআর। 2 দিন মেয়েটা নিখোঁজ ছিল, তা সত্ত্বেও তারা এফআইআর নিতে চায়নি এবং তারপর যখন বডি পাওয়া গেল তারপরে তড়িঘড়ি ময়নাতদন্ত করার পুলিশি প্রয়াস। আমরা এখানে ওই একই গন্ধ পাচ্ছি যে পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে একটা তদন্তকে প্রভাবিত করা এবং তার সাথে প্রমাণ্য পার্থিক, যেটা হচ্ছে আমরা আরজি করের ক্ষেত্রে পেয়েছি। এবং আমরা একই সাথে বলছি আরজি করের যেমন জাস্টিস দরকার, আরজি করের জাস্টিস চাই। প্রত্যেক দোষী যারা এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এবং ওই আর্থিক দুর্নীতির সঙ্গে স্বাস্থ্য বিভাগে যারা জড়িত তাদের প্রত্যেকের নাম চাই, শাস্তি চাই। এবং তার সাথে এই কুলতলির ঘটনায় যারা অভিযুক্ত, যারা দোষী, তাদেরকে অবিলম্বে ধরে বার করতে হবে। আজকে কোনো ডেপুটেশন বা দাবি কিছু? ডেপুটেশন নিয়ে আমাদের প্রতিনিধিরা ভিতরে কথা বলছেন। হ্যাঁ, তারা দেখি কি বেরিয়ে আসে, সেই হিসাবে আমাদের বিক্ষোভ সভা চলবে। আপনার নাম, পরিচয়? আমার নাম দেবরাজ বর্মন, আমি জলপাইগুড়ি শহর লোকাল কমিটির ডিওয়াইফআই। অন্যদিকে এদিনই বিজেপির পক্ষ থেকেও কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। মূলত তারা জয়নগরের ঘটনার প্রতিবাদে সোচ্চার হন। এদিন বিজেপির নেতা কর্মীরা জেলা পার্টি কার্যালয় থেকে একটি মিছিল করে থানার সামনে উপস্থিত হন। সারা রাজ্য জুড়েই এভাবে নারীদের ওপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। মানুষ আরজি করের এখনও বিচার পাননি, তারপরেও একের পর এক ঘটনা ঘটে চলেছে। আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বলে দাবি তোলেন বিজেপি কর্মীরা। পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনায় জয়নগরে কুলতলি থানার এলাকায় 10 বছরের নাবালিকা মেয়ে ক্লাস স্ট্যান্ডার্ড 4 পড়ে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে। তার প্রতিবাদে আজকে আমরা থানা বিক্ষোভ করতে এসেছি এবং পশ্চিমবঙ্গে জুড়ে যে নারীদের উপরে নির্যাতন করা হচ্ছে, আমরা এই মুখ্যমন্ত্রীকে, অপদার্থ মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। আপনারা আরজি কর দেখেছেন, আরজি কর এখনও বিচার পায়নি।
আবার একটা জয়নগরের ঘটনা ঘটেছে। আমরা এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ দাবি করি। আমাদের একটাই কথা, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রী পদত্যাগ। এই অপদার্থ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি জানাচ্ছি। কোথা থেকে আজকে এই মিছিল করে আসলেন, কোথা থেকে? আমরা ডিবিসি রোড আমাদের জেলা পার্টি অফিস থেকে, ভারতীয় জনতা পার্টি জেলা পার্টি কার্যালয় থেকে মিছিল করে আসছি। এখন থানায় আমরা যাব। আমার নাম মনোজ কুমার শাহ, জলপাইগুড়ি মন্ডল 1-এর সভাপতি। জন বার্লার বাড়িতে রোশনগিরি। ডুয়ার্স তরাই পাহাড়কে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের সওয়াল চলছে। ডুয়ার্স তরাই পাহাড়কে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের হয়ে সওয়াল করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশনগিরি। শনিবার সন্ধ্যায় ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার সঙ্গে দেখা করতে আসেন রোশনগিরি। সেখানে তিনি বলেন, আমাদের তো ইচ্ছেই পাহাড় তরাই ও ডুয়ার্সের জন্য আলাদা কোনো ব্যবস্থা হোক। কেন্দ্রশাসিত অঞ্চল হলে খুবই ভালো হবে, তাহলে সরাসরি কেন্দ্র সরকারের প্রশাসনিক ব্যবস্থা এই এলাকায় চলে আসবে। যদিও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি জন বার্লা। তিনি বলেন, রোশন আমার পুরনো বন্ধু, 2010 সাল থেকে ওর সাথে সুসম্পর্ক। আগামীতে পাহাড় তরাই ও ডুয়ার্সের প্রতিটি এলাকার উন্নয়নই আমাদের লক্ষ্য। একসঙ্গে কাজ করব। এখানকার মানুষ আমাদের উপর ভরসা রেখে চলেছেন। গতকাল সন্ধ্যায় হঠাৎই জন বার্লার বাড়িতে আসেন রোশনগিরি। তিনি কালচিনির ভাটপাড়া চা বাগানে শহীদ মেজর দুর্গা মোল্লা ও বীর আদিবাসী স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার মূর্তি উদ্বোধনের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বলে জানান। সেখান থেকে দার্জিলিংয়ে ফেরার পথে তাঁর এই প্রথম বার্লার বাড়িতে আসা। দুই নেতার মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি কেন্দ্র শাসিত অঞ্চলের বিষয়টি তুলে ধরেন। এবারের চা বোনাস নিয়েও বার্লা ও রোশন দুজনেই তাদের বিরোধিতার কথা তুলে ধরেন। রোশনের কথায় পাহাড়ে 16% হারে বোনাস দেওয়া হয়েছে। শ্রমিকেরা এতে একেবারেই খুশি নন। বার্লা বলেন, হঠাৎ কি এমন হলো যে 20% বোনাসকে কমিয়ে 16% নিয়ে আসা হলো। এতে শ্রমিকেরা দারুণভাবে ক্ষিপ্ত হয়ে আছেন। দিন কয়েক আগে বার্লার সঙ্গে দেখা করে যান রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। এদিন এলেন রোশনগিরি। সব মিলিয়ে রাজনৈতিক মহলের জল্পনা ক্রমশ তুঙ্গে উঠতে শুরু করেছে। যদিও বার্লা জানিয়েছেন, এসব নিছকই সৌজন্যমূলক সাক্ষাৎকার। तो जोन जी का घर में आया। जोन जी हमारा पुराना मित्र है, हम लोग साथ ही संघर्ष किए। तो बहुत दिन हुआ था मुलाकात नहीं हुआ, तो आज मुलाकात करने आया। बोनस तो देखिए 20% देना चाहिए, क्योंकि टी गार्डन से मुनाफा तो है, इसलिए तो चला रहा है मालिक लोग। तो 20% बोनस तो पहाड़ में भी होना चाहिए, डुअर्स में भी होना चाहिए। अभी पहाड़ में भी 16% बोनस दिया है, लेकिन 4% का लिए मंत्री ने चिट्ठी लिखा है ट्रेड यूनियन को। तो अब तो सब ट्रेड यूनियन एक है, तो एक ही साथ 4% का लिए नेगोशिएशन का लिए जाएगा, ये हमारा सुनने में आ रहा है। काफ़ी दिनों से हम लोग जुड़े थे, है ना। 2010 से हमारा मित्रता मंगपुंग पे शुरू हुई थी, और पहली बार आज वो हमारा निवास आया था। बस शिष्टाचार एक मिलन था, और बहुत सारा ढेर सारे हमारे जो अपने अपने समुदाय के लिए लड़ रहे हैं। पहाड़ में अपना गोरखा समुदाय का है, डुअर्स में आदिवासी समुदाय, और यहाँ पर जितने भाषाभाषी है सभी समुदाय को लेकर हम लोग आगे बढ़ना चाह रहे हैं, है ना। तो 2010 और आज इतने सालों के बाद में आज शिष्टाचार में मिलन हुआ। काफ़ी सारा बात हुई है, और जनता हमारे ऊपर आस लेके बैठे हुए हैं कि कुछ ना कुछ हमारा नेतृत्व हमारे इस क्षेत्र के लिए कुछ करेंगे। यही चीज़ बात हम लोग की है कि कैसे उनका सपना को पूरा किया जाए। यही बातचीत बीते दिन भी हुआ और आज भी हुआ, और आने वाला दिन भी हम लोग एक साथ मिलके, ज़्यादातर आप लोग जानते हैं पहाड़ और डुअर्स और तराई में चाय बागान क्षेत्र में ज़्यादा बसवास करते हैं आदिवासी और गोरखा, और इस बार इतना कम बोनस परसेंटेज मिला, जिसके कारण से मजदूर में आक्रोश है। ধূপগুড়ি থানার পুলিশি অভিযানে উদ্ধার করা হলো প্রচুর পরিমাণে মদ। গ্রেপ্তার হলেন একজন। বড় সাফল্য ধূপগুড়ি থানার পুলিশের। অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ মদ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। ঘটনায় একটি ট্রাকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় ধূপগুড়ি থানার পুলিশ।
এদিন পুলিশের কাছে খবর ছিল একটি লরিতে বিপুল পরিমাণ মদ পাচারের তথ্য। এই খবরের ভিত্তিতে অভিযানে নামে ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এদিন ধূপগুড়ি ব্লকের দেওমালি এলাকায় একটি লরি আটক করা হয়। তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। লরিতে প্রসাধনী জিনিসের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল মদের বাক্স। ৩,৯৬০ বোতল মদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে, তার বাড়ি আসামে বলে জানা গিয়েছে। ধৃতকে সোমবার আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত করে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ। শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশন চা বাগানের ছোট ছোট শিশুদের হাতে তুলে দিল পুজোর নতুন জামা কাপড়। শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের উদ্যোক্তারা আজ করলা ভ্যালি চা বাগান এলাকার প্রায় 2 শতাধিক শিশুদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিল। এই উদ্যোগের পাশাপাশি তাদের সারা বছরের পড়াশুনোরও দায়িত্ব নিয়েছে এই রবীন্দ্রনাথ ফাউন্ডেশন। আজ করলা ভ্যালি এলাকার 3 থেকে 15 বছর বাচ্চাদের জন্য নতুন পুজোর উপহার তুলে দেওয়া হলো। বস্ত্র বিতরণের পর দুপুরের আহারেরও ব্যবস্থা করেছে এই রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের কর্মীরা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সব্যসাচী সরকার, শান্তনু দাস, পিনাকি সেনগুপ্ত, নিরুপম মুস্তাফি, রাজু সাহানি সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে আসা ব্যক্তিত্বরা। আমাদের আজকে এই প্রোগ্রামটার ক্যাপশনটা ছিল একটু মিষ্টি হাসির খোঁজে। আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে আমরা এই ঠিক পুজোর আগে যারা গরিব শিশু, দুস্থ যারা, তাদের সেরকম ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি একটু কম, সেই জাতীয় পরিবারগুলোতে যদি বাচ্চাদের মুখে একটু হাসি ফুটিয়ে দিতে পারি, আমাদের যে এনজিও আছে শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশন, তার উদ্যোগে 200-র একটু বেশি, 200+ হবে, 200+ সংখ্যক বাচ্চা, তাদের প্রত্যেককে নতুন জামা কাপড় বস্ত্র দেওয়া পুজো উপলক্ষে, তার সঙ্গে তাদের খাওয়ানোর ব্যবস্থা। এটাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামের উদ্যোগ। আজকে কোন এলাকায় এই উদ্যোগটা নিয়ে? এটা করলাভ্যালি টি গার্ডেন, এই জায়গাটা হচ্ছে করলাভ্যালি টি গার্ডেনের আন্ডারে করছে আর কি। বাচ্চাদের মনে হাসি ফুটলো এই আপনাদের? হ্যাঁ, অবশ্যই তাদের যখন জামাকাপড়, নতুন জামাকাপড় পুজোর আগে যারা পেয়েছে তাদের মুখে অবশ্যই হাসি দেখেছি আমরা। যেটা উদ্দেশ্য ছিল তার সেটা সফল, কারণ আমাদের ক্যাপশনটাই ছিল একটু মিষ্টি হাসির খোঁজে। সেই হাসিটা আমরা দেখতে পেয়েছি বাচ্চাদের মুখে। এটাই আমাদের সার্থকতা এই অনুষ্ঠানে। প্রতি বছর পুজোর সময় কি এরকম উদ্যোগ? হ্যাঁ, প্রতি বছর আমরা অ্যাকচুয়ালি ট্রাইবাল এলাকাগুলোতে আমাদের অ্যাকচুয়ালি এডুকেশন দেওয়ারও আমাদের এনজিও থেকে পরিকল্পনা আছে আগামী দিনে। ফলে আমরা এই উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে এদের মধ্যে কাজ শুরু অলরেডি করে দিয়েছি বেশ কিছুদিন আগে থেকে। আমাদের অন্যান্য কাজও আছে, তার মধ্যে ট্রাইবাল এডুকেশনটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ফলে ওদের সঙ্গে আমরা সময় কাটানো, পুজো থেকে এডুকেশন সব পার্টটাই আমরা ওদের সঙ্গে একসঙ্গে থাকি আর কি। তো ফলে পুজোর এই সময়টা আমরা ওদের সঙ্গে সময় কাটিয়ে গেলাম আর কি। এরপরেও এগিয়ে আসবে নিঃসন্দেহে এগিয়ে আসবে। আপনার নাম পরিচয়? আমার নাম মলয় রায়, আমি পেটচল শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের পেটচল। দুর্গা মায়ের প্রতিমা তৈরি করে নজর কাড়ল ক্লাস 7-এর নয়ন। ছোট থেকে স্কুল যাওয়া আসার সময় পথের ধারে মূর্তি তৈরির কারখানায় মূর্তি গড়া দেখত খুদে নয়ন বাকালি। ছোট থেকে দেখতে দেখতে 5ম শ্রেণীতেই নিজেই বাড়িতে ছোট্ট একটি প্রতিমা তৈরি করে নয়ন। কারোর কাছে শিখে নয়, শুধু দেখেই মা দুর্গার ছোট্ট প্রতিমা নয়ন গড়ে তোলে নিজের হাতে। আর এই প্রতিমাই অনেকের নজর কেড়েছে। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের বাসিন্দা 7ম শ্রেণীর নয়ন এবার 3 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করেছে। একই কাঠামোর মধ্যে রয়েছে দুর্গা সহ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, অসুর প্রত্যেকেই। নিজের হাতে কাঠামো তৈরি করা থেকে শুরু করে মাটি লাগানো, রং করা, এমনকি শাড়ি পরানো থেকে শুরু করে সাজানো সবই এক হাতে তৈরি করেছে নয়ন। পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি, তাই শেষ মুহূর্তের কাজে ভীষণ ব্যস্ত সে। নয়নের তৈরি প্রতিমাতেই পুজো হবে পাড়ার ক্লাবের পুজো মণ্ডপে। এদিকে ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের বাসিন্দা পানের দোকানদার তারক বাকালি ও গৃহবধূ মালি বাকালির ছেলে নয়ন বাকালি। ছোট্ট নয়ন যখন প্রতিমা তৈরি করছিল তখন বাবা মায়ের খুব একটা সায় ছিল না, তবে এখন নয়নের হাতের কাজ বাবা মাকে বাধ্য করেছে প্রতিমা তৈরিতে সায় দিতে। বরং এখন বাবা মা নয়নকে কিছুটা হলেও সাহায্য করে থাকে নানা কাজে। ছোট্ট নয়নের তৈরি ছোট্ট প্রতিমা এবারও যে অনেকের মন কাড়বে তা বলাই বাহুল্য। ইতিমধ্যে সেই প্রতিমা দেখতে ভিড় করেছেন স্থানীয় মানুষজন। আমি এই প্রেরণা পেয়েছি আমার মা বাবার থেকে। এবার আমি বানিয়েছি দুর্গা ঠাকুর। এর আগের বছর তাই বানিয়েছিলাম। এবারও যে এই দুর্গা ঠাকুর আইডিয়া আমার বাবা মা আমাকে দেয় যে এরকম করে বানাবি, এরকম করে বানাবি না, যে এই জায়গাটা এই হাতটা এইভাবে হবে, এই চোখটা এইভাবে একটু মানে ক্রিপিং করতে লাগবে। এসবই আমার মা বাবার থেকে প্রেরণা পেয়েছি। হাইট আমার সমান,
কি কীরকম একই ফ্রেমে এত নিখুঁতভাবে বানানো কতটা আনন্দিত, বা কোনো কাঠামো কোনো কিছু ইউজ করা হয়েছে বা ডাইস ইউজ করা হয়েছে বা কোনো কিছু ইউজ করেছে কি? হ্যাঁ, অনেক কিছু, বাঁশ, যেমন রং, অন্যান্য অনেক ধরনের রং একসাথে মিলিয়ে এক এক ধরনের রং বানানো, এসব এভাবেই। এই যে একই ফ্রেমে বানানো আইডিয়া কী করে পেলে? একই ফ্রেমে বানানো আমি পেয়েছিলাম যে আমাদের এখানকার যে ক্লাবে দুর্গা ঠাকুর হয় ওইখানে একই হয় না, মানে আলাদা আলাদা হয়। এই যে যেমন সাবেকি স্টাইল যে দুর্গা ঠাকুর হয় না, ওটা একই ফ্রেমে অনেক ধরনের ঠাকুর একসাথে থাকে, এক চালা ঠাকুর যাকে বলা হয়, যেটা সাবেকি সেটাই এবার তুমি ফুটে তুলেছো। তুমি এই ঠাকুরের পুজো কি বাড়িতেই দাও নাকি? না, আমাদের প্লাসে এখানে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আছে, ওখানে আমার এই ঠাকুর দিয়ে পুজো হয়। এই ঠাকুর দিয়েই পুজো হবে ক্লাবে? প্রতি বছর কি ওখানেই পুজো হচ্ছে? হ্যাঁ, ওখানেই পুজো। কতটা খুশি? খুবই খুশি। এই প্রতিমা বানানোর কত টাকা খরচা হলো? 2500 খরচা হয়েছে। আচ্ছা, আর আমি যে আগে যখন স্কুলে যেতাম তখন আমার পাশে আমাদের স্কুলের একদমই সামনে একটা পাল বাড়ি থাকে বলে না, কুমোরটুলি, ওটা থাকতো। তো ওইখানে দেখতাম যে আসার সময় যে এই জায়গাটা এরকম করতে, এই জায়গাটা হাতটা এরকম হয়, হাতের আঙ্গুলি বানাতে লাগে, আগে চোখ এরকম দিতে লাগে। কি বলবো, একাই বানিয়েছে, আমরা তো না বলি যে এরকম প্রতিমা, আমরা তো ভাবছি ও বানাতেই পারবে না এত বড় প্রতিমা, আমরা তো খুব ভয় পাইছি, কিন্তু দেখলাম যে না, সত্যি সত্যি ও তৈরি করেই ফেললো। যেমন ডাইস ইউজ করেনি, মুখ টুক তো ও নিজের ইচ্ছায়, মানে নিজের হাতেই বানিয়েছে এগুলো, সর্বস্ব নিজে একাই করেছে এগুলা, সব নিজে। পুয়াল বান্ধার থেকে, টাইয়ের কাঠামো বানানোর থেকে, ঠাকুরের মুখ তৈরি করার থেকে সব নিজে হাতে একাই। হ্যাঁ, ঠাকুরকে শাড়ি টাড়ি পরানো, সাজানো, সর্বস্ব একা করছে ওগুলা। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গাপুজোর প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গাপুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে চলছে। কুমারী পুজো সহ মূর্তিতে শেষ তুলির টানের কাজ। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজোর জোরদার প্রস্তুতি। বাইরে সাজসজ্জা থেকে ভেতরে ঠাকুরের কাজ চলছে জোর কদমে। আগামী পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের সাথে পুজোর বিশেষ অনুষ্ঠান হবে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বিশেষ আকর্ষণ থাকে কুমারী পুজোতে। এবারও অষ্টমীর দিনে অনুষ্ঠিত হবে এই কুমারী পুজো। তাই এখন রামকৃষ্ণ মিশন আশ্রমে উৎসবের আমেজ। দিনরাত চলছে ঠাকুরসহ প্যান্ডেলের নানা রকম কাজ। আমার প্রত্যেক বছরের মতন এবারও দুর্গা পূজা করব। বাইরে প্যান্ডেল করে আমরা করছি দুর্গা পূজাটা। অলমোস্ট যে প্রস্তুতি শেষের দিকে, তো আশা করি এবারও ভালোই আমাদের পূজা হবে। ওয়েদারটা যদি আমাদের সঙ্গে সাথ দেয় তাহলে আরও বেটার হবে, নাহলে লোকের একটু অসুবিধা হবে। শোনা যাচ্ছে একটু বৃষ্টি থাকবে, এরকম একটা শোনা যাচ্ছে। তো মা যা করবে ওটাই আলটিমেট হবে। তো আমাদের পূজা পঞ্চমী থেকে শুরু হবে আর আমাদের দশমী অবধি চলবে। 8 তারিখ থেকে 13 তারিখ অবধি চলবে। আমরা হিউজ ক্রাউড এক্সপেক্ট করছি। আর কুমারী পূজা অষ্টমী দিনে কুমারী পূজা হবে, নবমী দিন সন্ধি পূজা হবে, দশমী দিন আমার বিসর্জনের আগে একটা কালচারাল প্রোগ্রাম হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দুর্গা রূপিণী মা শারদা বলে। তো সব মিলে আমাদের প্রত্যেক বছরের মতন ভালোই হবে বলে আমরা এক্সপেক্ট করছি। আজ রবিবার, ডুয়ার্সে পুজোর আগে এটা শেষ রবিবাসরীয় হাট। এই হাটে আজ ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজোর শেষ বোনাসের হাট আজ। মালবাজার মহকুমার বিভিন্ন জায়গায় রবিবারে সাপ্তাহিক হাট বসে। তার মধ্যে উল্লেখযোগ্য ওদলাবাড়ির সাপ্তাহিক হাট। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসেন এই হাটে। শিলিগুড়ি পাহাড় সহ বিভিন্ন এলাকার মানুষ জমায়েত হন ডুয়ার্সের সব থেকে বড় এই হাটে। তাই সকাল থেকে এই হাটে জামা কাপড়, জুতো, স্টেশনারি দোকানে ছিল মারাত্মক রকমের ভিড়। ভিড়ের কারণে হাঁটা চলাই বন্ধ হয়ে গেছিল হাটে। যেহেতু পুজোর বাজারের শেষ হাট এটি, তাই ভিড়ও ভীষণভাবে দেখা গেছে এই হাটে। কোনো বিক্রেতারা জানিয়েছেন পুজোর শেষ হাটে ভালোই বিক্রি হচ্ছে। আবার কেউ বলছেন হাটে ভিড় আছে ঠিকই, কিন্তু বিক্রি নেই। ক্রেতারা শুধু দাম দর করছেন কিন্তু কিনছেন না। তাছাড়া এখন অনলাইনের দৌলতে সবাই বাড়িতে বসেই পুজোর কেনাকাটা করছেন, তাই বিক্রি বাট্টা সেরকম নেই। हम लोग का भी लीजिए रिपोर्टर।
বাজার কেমন? বাজারে বিক্রি নেই, লোক দেখা যাচ্ছে। এটা তো বোনাসের বাজার। অনেক বাগানে বোনাস হয় নাই। ভিড় দেখা যাচ্ছে যে বাজারে কেনাবাটার লোক নাই। শোনা যাচ্ছে অনলাইনে সব কেনাবাটা হচ্ছে। অনলাইন, শুধু অনলাইন, সবাই অনলাইনে নিয়ে বাজারের অবস্থা খারাপ হচ্ছে। আমরা অনলাইন সবাই। আপনার নাম? কোন জায়গা এটা? উদলাবাড়ি। বাজারটা ঢিলাঢালি আছে, ওরকম ভালো না, খুব একটা সময় পাওয়া যাবে না যে এখন যে মার্কেটিং। এটা দেখা যাচ্ছে বোনাসের বাজার। এটা দেখা যাচ্ছে বোনাসের বাজার। আমাদের যে পার্সেন্টটা খুব কম লাভের মধ্যে দিচ্ছি আমি। লোকজন তো আসতেছে, 10 টাকা 5 টাকা আমরা রেখে আমরা ছেড়ে দিচ্ছি। লোকজন আসতেছে? হ্যাঁ, লোকজন তো টুকটাক আছে, তো খুব বার্গেনিং হচ্ছে। দেখা যাচ্ছে, শুনলাম অনলাইনে অনেক বিক্রি হচ্ছে। অনলাইনে দেখলাম অনেক বিক্রি হচ্ছে এগুলা। হ্যাঁ, অনলাইন থেকে তো আমাদের 80% লস হয়ে গেছে। আপনার নাম? সাধনরাও। কোন জায়গায়? জলপাড়া। ঐতিহ্যবাহী জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা প্রতিমাকে শাড়ি পরানো হলো আজ। জলপাইগুড়ির উল্লেখযোগ্য দুর্গা পুজোগুলোর মধ্যে অন্যতম বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। মহালয়ার দিন মায়ের চক্ষুদান পর্ব শেষ হয়েছে। আজ রবিবার মহাচতুর্থীর সন্ধ্যায় ঐতিহ্যবাহী জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা প্রতিমার নতুন বস্ত্র পরানো সম্পন্ন হলো। দুর্গা প্রতিমার পাশাপাশি অন্যান্য প্রতিমারও বস্ত্র পরানো হয় এদিন। উল্লেখ্য, রাজবাড়ির এবারের দুর্গাপুজো 515তম বছরে পদার্পণ করছে। পুজোর দিনগুলোর পাশাপাশি বিসর্জনের দিন উপচে পড়ে ভিড়। বিশেষ করে দশমীর দুপুরে মহিলাদের সিঁদুর খেলাকে কেন্দ্র করে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয় এখানে। রাজ পরিবারের পুত্রবধূ লিন্ডা বসু জানান, মহালয়া থেকেই পুজোর শুরু হয়ে যায়। এদিন দুর্গা মা সহ সকল প্রতিমাকেই শাড়ি পরানো হয়েছে। প্রায় 3 ঘন্টা সময় লেগেছে এই বস্ত্র পরাতে বলে জানান তিনি। রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন, মূলত মহিলারাই এই বস্ত্র পরানোর কাজ করেছেন। আগামীকাল অলংকারে সাজানো হবে মূর্তিকে। আজকে মায়ের শাড়ি পরানো হচ্ছে, সাথে লক্ষ্মী, সরস্বতী, জয়া বিজয়া, মহামায়া, কার্তিক, গণেশ, ব্রহ্মা, শিব, মহেশ্বর, এই সবারই আজকে কাপড় পরানো হচ্ছে। আর মা দুর্গা মায়ের ভেতরে দুটো কটনের শাড়ি আমরা পরাই, তার উপরে দুটো বেনারসি। তো বেনারসি বলতে মায়ের হার্ট অনুযায়ী দুটো আমাদের বেনারসি লাগে, তো সেই অনুযায়ী মাকে দুটো বেনারসি পরানো হচ্ছে। লক্ষ্মী, সরস্বতী, কাতান পরানো হচ্ছে, সাথে জয়া বিজয়া। পুজোর মৌসুম কি শুরু হয়ে গেছে রাজবাড়িতে? হ্যাঁ, একদমই। মহালয়ার আগে থেকেই পুজো, একদম বলতে গেলে পুজো মৌসুমটা শুরু হয়ে গেছে। পুজোর যে ব্যাপারটা, মাকে কতক্ষণ সময় লাগে এই শাড়িটা পরাতে? প্রায় অনেকটাই লাগে। এনারা তো শাড়ি মোটামুটি পরানো শুরু করেছে 5টার দিকে, তো 3 ঘন্টা লেগে যায়। 3 ঘন্টা। কাদের মাধ্যমে শাড়িটা পরানো হচ্ছে? প্রতি বছরের মতনই জলপাইগুড়ি আর কিছু আমাদের ভাই বোনেরা মিলে শাড়ি পরান। আজকে হচ্ছে মাকে, আজকে হচ্ছে মহা চতুর্থী। সেই চতুর্থীতে জলপাইগুড়ি বিশিষ্ট মহিলারা, রাজবাড়ির যারা পরিচিত এবং লীলা প্রীতমের গৌতম দাসের পুত্রবধূ এবং তার মিসেসও আছেন, সবাই মিলে হচ্ছে আজকে মায়ের বেনারসি এবং কাতানের শাড়ি মাকে পরানো হচ্ছে। এবং কালকে পঞ্চমীতে মায়ের অস্ত্র সেট এবং হচ্ছে অলংকার সব কালকের মধ্যেই আমাদের মায়ের কমপ্লিট সব কাজ হয়ে যাবে। কতক্ষণ লাগবে আজকে এই শাড়ি পরাতে? এই 8:30 9টার মধ্যে হয়ে যাবে আজকে শাড়ি পরানো। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি।
প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং ডিটেন হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার হেয়ার স্পা ডিটেন করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেশিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটেন। হেয়ার স্ট্রেটনিং স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। সরকারি বাস চালাতে না দিলে রেলের সাথে সরাসরি সংঘাতে যাবে পুরসভা, জানালেন মেয়র। পুজোর মরশুম চলছে বাংলা জুড়ে, চলছে পর্যটকের ঢল। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড় ডুয়ার্স বর্তমানে সমগ্র বিশ্বের কাছে আকর্ষণীয় কেন্দ্র। তাই এই দীর্ঘ ছুটির সময় অধিকাংশ পর্যটক পছন্দ করছেন উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সকে। তাই তো রেল ও বাসকে ভরসা করে পর্যটকেরা শিলিগুড়ি শহরে পা রেখে চলে যান দূর দূরান্তে। তবে রেলের অসহযোগিতায় রেল ভ্রমণকারী পর্যটকদের এনজেপি স্টেশনে নেমে বেশ কিছু বেগ পেতে হয় সরকারি যানবাহন পেতে। অগত্যা বেশি ভাড়া দিয়ে বেসরকারি গাড়ি নিয়েই ছুটতে হয় গন্তব্যস্থলে। পর্যটকদের সুবিধার্থে কিছু বছর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে এনজেপি স্টেশন থেকে বেশ কয়েকটি সরকারি বাস চালাবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। রেলের অসহযোগিতায় সেই বাসগুলো বন্ধ করতে বাধ্য হয় রাজ্য সরকার। পরবর্তীতে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব ও পরিবহন সংস্থা এনজেপি স্টেশন থেকে বাস চালাবার আবেদন নিয়ে রেলের কাছে দরবার করলেও খালি হাতেই ফিরতে হয় তাদের। বর্তমানে নেমেছে উত্তরবঙ্গে পর্যটকের ঢল। সরকারি বাস না থাকায় অগত্যা বেশি ভাড়া দিয়ে যানবাহনে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে তাদের। রেলের এমন কর্মকাণ্ডে বেজায় ক্ষুব্ধ শহরের মেয়র গৌতম দেব। এবার যদি রেল তাদের দাবি মেনে সরকারি বাস চালাবার অনুমতি না দেয়, তাহলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন, পর্যটন ব্যবসায়ী, শহরে সাধারণ মানুষ ও পুরসভার জনপ্রতিনিধিরা এনজেপি রেল স্টেশনের সামনে ধর্নায় বসবে। এমনই রেলের বিরুদ্ধে হুঙ্কার দিলেন মেয়র গৌতম দেব। তিনি জানান, ফের আরও একবার রাজ্য সরকারের পক্ষ থেকে বাস চালাবার বিষয় নিয়ে রেলের সঙ্গে আলোচনায় বসা হবে। রাজ্য সরকারের আবেদনে রেল সাড়া না দিলে পুজোর পরপরই আন্দোলনে নামা হবে। রেলের যে জায়গাটা ওখানে যেতে দিচ্ছে না, এখন প্রাইভেট গাড়িগুলোকে ওরা অ্যালাউ করছে। একটা ট্যাক্সি বা একটা প্রাইভেট গাড়িতে অনেক ভাড়া। তো এনবিএসটিসি বিভিন্ন রুটে গাড়ি আমরা চালাতাম, কিন্তু ওই প্যাসেঞ্জারগুলো বাইরে এসে ওখান থেকে 1 কিলোমিটার হেঁটে বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে এসে গাড়িতে উঠে তাদের পক্ষে ফ্লাই করা খুব অসম্ভব হয়ে যাচ্ছে। বহুবার এটা নিয়ে করেছি, কিন্তু তারা কিছুতেই ভিতরে ঢুকতে দিচ্ছে না। অথচ রেলেরই প্যাসেঞ্জার, রাজ্য পরিবহনের গাড়িগুলো তারা দিচ্ছে না, তারা নানান বাহানা দেখাচ্ছে। এটা নিয়ে আমি মন্ত্রীকে চিঠি দেব কাল পরশুর মধ্যেই। ফোনেও কথা বলবো সৌমিত্র মোহন আর স্নেহাশিসের সাথে, যাতে কলকাতায় ওরা টেক আপ করে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে। আর আমি দিদিকেও জানাবো, চিফ সেক্রেটারি বা ট্রান্সপোর্ট সেক্রেটারিকে দিয়ে ওরা রেলের সাথে কথা বলবে যাতে এনবিএসটিসি গাড়িগুলোকে অ্যালাউ করে। আর যদি গাড়িগুলো অ্যালাউ না করে, আমি দুর্গাপূজা অবধি দেখব। দুর্গাপুজোর পরে, কালী পুজোর আগে ইন বিটুইন এনবিএসটিসির চেয়ারম্যানকেও ডাকবো, আমি নিজেও থাকবো, আমাদের অধিকার কাউন্সিলররা থাকবে, ট্যুরিজমের সাথে যারা যুক্ত আছে ট্রান্সপোর্টের সাথে, তাদের নিয়ে আমরা ওখানে ধর্নায় বসতে হবে। শিলিগুড়িতে ঠিক পুজোর আগে বাইক নিয়ে মণ্ডপে মণ্ডপে পৌঁছে গেল পুলিশ। আর মাত্র 4 দিন বাকি দুর্গাপুজোর। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ডিসিপি ইস্ট রাকেশ সিংয়ের নেতৃত্বে পুলিশের একটি দল মোটর বাইকে শহর শিলিগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করল। এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অধীনে শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাব, সুব্রত সংঘ, তরুণ তীর্থ ক্লাব সহ বেশ কয়েকটি ক্লাবের শেষ মুহূর্তে পুজোর প্রস্তুতি খতিয়ে দেখেন পুলিশ কর্মীরা। পাশাপাশি দর্শনার্থীদের প্রবেশ করানো সহ পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলে সমস্ত পুজো মণ্ডপের বিভিন্ন দিকও খতিয়ে দেখল পুলিশ। উই আর উইথ দ্য পিপল অল দ্য টাইম। আর যেখানে যেখানে আমরা হয়তো গাড়ি নিয়ে পৌঁছাতে পারবো না, সেটা কিন্তু বাইক নিয়ে আমরা পৌঁছাতে পারবো। সেটাই আমাদের কি এইভাবেই বাইক নিয়ে বা সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হবে? বাইক সাইকেল তো থাকবেই থাকবে, সো দ্যাট এখানে যে কনজেস্টেড লেন্স আর বাইলেন্সগুলো যেখানে আছে সেখানে আমরা ঢুকতে পারি। এর ছাড়া আমাদের কিন্তু পুলিশ পিকেট থাকছে,
আমাদের পেট্রোল পার্টি থাকছে, মোবাইল ভ্যানস থাকছে, স্পেশাল মোবাইল ভ্যান থাকবে, পিঙ্ক পেট্রোল যেটা আমরা উদ্বোধন করেছিলাম ফর মহিলাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য সেটা থাকবে। আমাদের টেলিফোন নাম্বার থাকবে, হ্যাঁ যদি তৎক্ষণাৎ কোনো অসুবিধা হয় টেলিফোন নাম্বার ফোন সেটা কিন্তু গাড়ির মধ্যেই লেখা আছে, প্লাস কন্ট্রোল রুম যেটা আছে আমাদের সেটা নম্বর সবাইকে দেয়া আছে। পুলিশ অ্যাসিস্ট্যান্ট যেটা বুথ থাকবে সেখানে কিন্তু সব ধরনের ইনফরমেশনগুলো ওখানে থাকবে। যদি কেউ মিসিং হয়ে যায় বা কারো কোনো অসুবিধা হয়, দে ক্যান কন্ট্যাক্ট দ্য পুলিশ স্টেশন বুথ, বা কোনো আমাদের যে কন্ট্রোল রুমের নাম্বার আছে, যে স্পেশাল কন্ট্রোল নাম্বারে দেওয়া আছে, সেখানে ফোন করে ওনারা জেনে নিতে পারেন। আর কোনো ইয়ে দরকার হয় সেটা আমাদেরকে ফোন করে করবেন, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে যাব। মোহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগারের এবারের দুর্গাপুজোর থিম বিশ্ব উষ্ণায়ন। প্রচণ্ড দাবদাহের পর হিমেল হাওয়ার পিঠে চড়ে এসেছে শরৎ। তবে মোহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগারের দুর্গাপুজো কমিটির নতুন প্রজন্মের সদস্যরা ভোলেননি বাংলার সেই প্রবাদ বাক্য, এক মাঘে শীত যায় না। সুতরাং আবারও ফিরবে গরম। তবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব কিভাবে আটকানো যায়, এবারের পুজো মণ্ডপ থেকে সেই বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী পুজো কমিটির সমস্ত সদস্যরা। জলপাইগুড়ি শহর লাগোয়া মোহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগার দুর্গাপুজো কমিটির এবছরের থিম বিশ্ব উষ্ণায়ন। দক্ষ শিল্পীদের দ্বারা তৈরি হচ্ছে নিখুঁত এই পুজো মণ্ডপ। অরবিন্দ গ্রাম পঞ্চায়েত দপ্তরের পাশেই এই সুন্দর পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের ঢল নামবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এবারের আয়োজন প্রসঙ্গে কমিটির সহ সম্পাদক সৈকত সরকার বলেন, বিশ্ব উষ্ণায়নের জেরে আজ মানুষের জীবন ওষ্ঠাগত। ক্রমশই বাড়ছে গরমের সঙ্গে নানান প্রাকৃতিক দুর্যোগ। এই কঠিন পরিস্থিতি থেকে আমরা কি করে এই পরিবেশকে রক্ষা করতে পারবো, সেটাই তুলে ধরা হয়েছে এবছরের দুর্গা পুজো মণ্ডপে। এবছরে আমাদের পুজোর বার্তা বিশ্ব উষ্ণায়নের উপরে। যেইভাবে আজকের দিনে গরম পড়ছে, প্রকৃতি এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই বার্তা নিয়ে আমাদের পুজো মণ্ডপটি তৈরি হয়েছে। কোথা থেকে আসছে এই শিল্পীরা, দক্ষ শিল্পীরা কোথাকার? দক্ষ শিল্পীরা আমাদের জলপাইগুড়িতে। কীভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে, কীভাবে এই বার্তাটা দিচ্ছেন আপনারা? যেহেতু দেখুন এখন বিশ্ব উষ্ণায়নের ফলে যেইভাবে গরম পড়ছে, এত গরম, এবং এর ফলে প্রকৃতির যে ভারসাম্য সব চেঞ্জ হয়ে গেছে, ঋতুর অনেক কিছু বলতে গেলে পরিবর্তনের দিকে চলে গেছে। সেই পরিবর্তনকে আমরা সামনে রেখে সেই জন্যই আমরা নিয়ে এসেছি বিশ্ব উষ্ণায়ন। এত পরিমাণে কলকারখানা, এত পরিমাণে দূষণ, সেই দূষণমুক্ত পরিবেশ তৈরি করার জন্য যাতে কিছু বার্তা পায় মানুষ এবং আমাদের পুজো মণ্ডপে আনন্দিত হয়, সেই বার্তাকেই আমরা তুলে ধরেছি। কোন ক্লাব, কি বিষয়? আমাদের ক্লাবের নাম মোহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগার, এবং এটা আমাদের মোহিতনগর আপনার অঞ্চল অফিসের সামনে, অরবিন্দ অঞ্চলের সামনে। কবে থেকে? আমাদের পঞ্চমীতে পুজো উদ্বোধন আছে। পঞ্চমীর থেকেই আমাদের সন্ধ্যা থেকেই আমাদের মণ্ডপটি ওপেন হয়ে যাবে। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম সৈকত সরকার, পুজো কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। পুজোর আগে করলা ভ্যালি চা বাগানের চা শ্রমিকদের হাতে নতুন শাড়ি তুলে দিলেন আমরা কজনের সদস্যরা। আমরা কজন মহিলা নামে রাজবাড়ি পাড়ার কিছু মহিলা একত্রিত হয়ে অর্থ সংগ্রহ করে প্রতি বছর গরিব খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এবছর শারদীয় পূজার আগে করলা ভ্যালি চা বাগানে 110 জন চা শ্রমিক মহিলার হাতে শাড়ি তুলে দিলেন তারা। শাড়ি পেয়ে করলা ভ্যালি চা বাগানের মহিলারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আমরা কজন মহিলা সংগঠনকে অভিনন্দন জানান। করলা ভ্যালি চা বাগানের পঞ্চায়েত সদস্য রুবিনা মুন্ডার মাধ্যমে চা শ্রমিক মহিলাদের হাতে এই শাড়ি তুলে দেওয়া হয়। এই উদ্যোগকে পঞ্চায়েত সদস্যা গরিব মহিলাদের পাশে থাকবার জন্য অভিনন্দন জানান। আমরা কজন মহিলা সদস্যের নেত্রী কল্পনা রায় বলেন, আমরা সারা বছর সদস্যদের মধ্য থেকে প্রতি মাসে অর্থ সংগ্রহ করি। সেই অর্থের বিনিময়ে বিভিন্ন প্রান্তে গরিব মানুষদের কাছে তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করি। আমরা তাদের দান করি না, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। এটা আমরা রাজবাড়ি পাড়ার কজন মহিলা মানে প্রত্যেক বছর কিছু কিছু জায়গায় গিয়ে যারা এরকম বাগানে থাকে তাদের সাহায্য নয়, তাদের পাশে একটা দিন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমরা গিয়ে তাদের পাশে থাকি এবং কিছু আমরা তাদেরকে হাতে তুলে দিই। যেমন অন্যবার যেমন আমরা ইয়ের সময় মশারি, তারপরে কম্বল এগুলো দিয়েছি। এবার পূজার আগে করলাম যে এবার কিছু শাড়ি করবো, সেই জন্য কাছে পিঠে এখানে এই করলা ভেরি চা বাগানে এখানে এসেছি। এইটুকুই, আর এটা মানে খুব একটা বেশি কিছু না, এদের পাশে দাঁড়ানোর জন্য যে একটা দিন 1 ঘন্টা পুজোর আগে এদের সময় একটু সময় কাটিয়ে যাই, সেই জন্য আমাদের এই এটা আর কি। মাসে টাকাটা জমিয়ে রাখি, জমিয়ে রাখার পর ওই পুজোর আগে পর এই কাজটা করি। আজকে এখানে আমরা 100 জনের হাতে কিছু কাপড় তুলে দিলাম আর কি। হ্যাঁ, এরপর আমাদের আর একটা প্রোগ্রাম আছে, সেটা কিছুদিন পরে হবে আর কি, আর একটা জায়গায় আমরা যাব। আসন্ন শারদীয়া উপলক্ষে কৃষকদের হাতে তুলে দেওয়া হলো নতুন জামা কাপড়।
এগিয়ে এলো প্রচেষ্টা। শুধু সময়ের অপেক্ষা, আপামর দেশবাসী মেতে উঠবেন শারদীয়া উৎসবে। পুজোর এই কয়টি দিন প্রত্যেকেই চান নিজের পরিবারের সঙ্গে একটু আনন্দে কাটাতে। তবে আর্থিক অনটনে অনেকেই সমস্যায় পড়েন। জলপাইগুড়ি জেলার একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল ঝাড় আলতা গ্রাম। এই পঞ্চায়েতের ঝাড় আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষজন কৃষিকাজ করেই জীবন জীবিকা নির্বাহ করেন। পুজোর প্রাক মুহূর্তে তাদের মুখে হাসি ফোটাতে শহর থেকে ছুটে এসে পুজোর উপহার তুলে দিলেন ধূপগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টার সদস্যরা। এদিন খট্টিমারি বাজারে সংগঠনের তরফে মোট ৩৫ জন বয়স্ক পুরুষ ও মহিলাদের হাতে পুজোর নতুন জামা কাপড় তুলে দেওয়া হলো। নতুন বস্ত্র পেয়ে স্বভাবতই খুব খুশি সবাই। করলেন আমরা ধূপগুড়ির প্রচেষ্টা জনসংযোগ বিভাগ থেকে এসেছি। আমরা বিগত 18 বছর যাবৎ আমরা মানুষের সেবায় নিয়োজিত। আমাদের আরেকটি কর্মকাণ্ড হচ্ছে আমরা ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাদান করে থাকি। সেখানে আমাদের প্রায় 300 জন ছাত্রছাত্রী ওখানে পড়াশোনা করে। সেই সাথে মানুষের বিপদ যে কোনো সময় মানুষের হঠাৎ করে যে কোনো রকম বিপদে আমাদের ডাক পড়লেই আমরা তৎক্ষণাৎ তার সাহায্যের জন্য আমরা পাশে গিয়ে দাঁড়াতে পারি। তারাই যে কোনো সময় মানুষের রক্ত প্রয়োজন হলে রক্তের ব্যবস্থা আমাদের আরেকটি সংগঠন একসঙ্গে কাজ করে গোটা উত্তরবঙ্গ প্লাস রাজ্য জুড়ে, সেটা হচ্ছে উত্তরধ্বনি। একই সঙ্গে আমরা পুজোর মুখে বয়স্কদের কি উপহার করলেন? পুজোর মুখে আমাদের এই মুহূর্তে এবার দুর্গাপুজোর মুখে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে দুস্থ ছেলে মেয়েদেরকে বস্ত্র উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটানো এবং বয়স্ক মহিলা এবং বৃদ্ধ বয়স্কদের কিছু এই বস্ত্র দিয়ে যাতে তারাও পুজোর মধ্যে আমাদের এই সবার সঙ্গে সম্মিলিতভাবে আনন্দ ভর্তি করতে পারে, সেই প্রচেষ্টায় আমাদের এই বস্ত্র বিতরণ। সাথে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা ধূপগুড়িতে দুর্গাপুজো প্রদক্ষিণ করব, সমস্ত পুজো মণ্ডপে নিয়ে তাদেরকে ঘুরিয়ে, এবং ধূপগুড়ির রিক্সাওয়ালা এবং ভ্যানওয়ালা যারা আছেন একেবারেই দুস্থ তাদেরকেও বস্ত্র বিতরণের অনুষ্ঠান সূচি করা। আপনার নাম, আপনি কোন দায়িত্বে রয়েছেন সংগঠনের? আমি সংগঠনের সভাপতি রাজকুমার ঘোষ। কয়েক দশক পরে জলপাইগুড়ি ক্রিকেটার খেলতে যাচ্ছে রঞ্জি ট্রফিতে। কয়েক দশক পর জলপাইগুড়ি ক্রিকেট খেলোয়াড় এবার সুযোগ পেয়েছে রঞ্জি ট্রফি সিনিয়র বিভাগে। খুশি কোচ সহ জেলা ক্রীড়া সংস্থাও। আগামী 11ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফির প্রথম 2 ম্যাচ। সেখানে বাংলা দল ঘোষণা করা হয়েছে। জলপাইগুড়ি আরএসএ থেকে ঋষভ বিবেক জলপাইগুড়ি থেকে সুযোগ পেয়েছে রঞ্জি ট্রফিতে খেলবার জন্য। দীর্ঘ কয়েক বছর পর জলপাইগুড়ি থেকে এবার সুযোগ পেল এক ক্রিকেটার। ফলে ক্রিকেট খেলা প্রেমীদের কাছে দারুণ সুখবর। মানে আমাদের ঋষভ বিবেক জলপাইগুড়ির ছেলে, সে সিনিয়র বেঙ্গল দলে হয়ে রঞ্জি ম্যাচ খেলতে যাচ্ছে। 11 তারিখে যাবে ইউপিতে খেলা, সেখানেও সুযোগ পেয়েছে। গতকালই টিম ডিক্লেয়ার হয়েছে, সেখানে সুযোগ পেয়েছে। এটা কত বছর পরে হলো আপনাদের? এটা প্রায় জলপাইগুড়ি থেকে 35-40 বছর পরে একজন আসলে এটাকে সিনিয়রে, মানে এই দীর্ঘদিন পরে একজন হলো আর দিয়ে। কোথায় খেলতো সে? তার ছোটোবেলা জলপাইগুড়ির ছেলে, সে জলপাইগুড়ি আরএসএ ক্রিকেট কোচিং সেন্টারেই ছোটো থেকে প্র্যাকটিস করতো। তারপরে জলপাইগুড়িতে সুনামের সঙ্গে খেলেছে। তারপরে কলকাতায় ফার্স্ট ডিভিশন 2 বছর খেলেছে, খেলে এখানে বাংলা দলে ঢুকলো। গত বছর আন্ডার 23 দলে ছিল, বেঙ্গল টিমে ছিল। কী আশা করছেন তার কাছে আপনারা? ভবিষ্যৎ খুব উজ্জ্বল, আগামীতে আরও অনেক দূর যাবে আমাদের দৃঢ় বিশ্বাস, কারণ ওর পারফরমেন্স গ্রাফ খুব কুইক উঁচুতে যাচ্ছে। আশা করি জলপাইগুড়ির নাম, নিজের নামও উজ্জ্বল করবে। কী নাম আপনার? আমার নাম পার্থপ্রতিম মণ্ডল। আমি আরএসএ ক্রিকেট কোচিং সেন্টারের কোচ এবং ঋষভও আমাদের ক্যাম্পেই ছিল দীর্ঘদিন। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট
এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। আপনি কি জলপাইগুড়ি শহরের মধ্যে দোকান, অফিস কিংবা ল্যাব ভাড়া নিতে চাইছেন? তাহলে আপনাদের চলে আসতে হবে জলপাইগুড়ি কদমতলা দীপ্তি হলে ঠিক বিপরীতে। এখানে 120 স্কোয়ার ফিটের ফ্রন্ট ফেসের একটি তৈরি মেডিকেল শপ রয়েছে। এছাড়াও 1500 স্কোয়ার ফিট করে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রয়েছে, যা ব্যাংক অফিসের মতো যাবতীয় ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে। এছাড়াও ল্যাব তৈরির জন্য 150 স্কোয়ার ফিটের একটি রুম রয়েছে। আগ্রহী ব্যক্তিরা এই ধরনের যে কোনো রেন্ট নিতে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নারায়ণ চন্দ্র সরকার, কন্ট্যাক্ট নাম্বার 9832647237। জলপাইগুড়িবাসীর জন্য বিশেষ আকর্ষণ জলপাইগুড়ি মোহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগারের সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের থিম বিশ্ব উষ্ণায়ন। দক্ষ শিল্পীদের হাতেই নিখুঁতভাবে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অফিসেই ঠিক পাশেই রয়েছে চোখ ধাঁধানো অসাধারণ দুর্গাপুজোর এই মণ্ডপ সজ্জা। শহরবাসীর আগমন একান্তই কাম্য। শহরবাসীকে জানাই সাদর আমন্ত্রণ। সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আজ বাবুপাড়ার ক্লাব ভবনে। এদিন ক্লাব সদস্যদের উপস্থিতিতে ক্লাবের সম্পাদক শ্রী দীপঙ্কর পুরকায়স্থ 2023-2024 বর্ষের সম্পাদকের প্রতিবেদন পেশ করেন। তার প্রতিবেদনে বিগত বর্ষের সংস্থার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। কোষাধ্যক্ষ শ্রী বিপ্লব বসাক বিগত আর্থিক বছরের সংস্থার আয় ও ব্যয়ের খতিয়ান তুলে ধরেন। সভায় সর্বসম্মতিক্রমে 2024-25 বর্ষের নতুন কার্যনির্বাহী সমিতি তৈরি করা হয়। সভাপতি, সহসভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষ যথাক্রমে মনোনীত হন শ্রী প্রদোষ কুসুম দাস, শ্রী মিহির বন্দ্যোপাধ্যায়, শ্রী দীপঙ্কর পুরকায়স্থ এবং শ্রী বিপ্লব বসাক। এছাড়াও 13 জনের এক কার্যনির্বাহী সমিতি তৈরি করা হয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছরের বিভিন্ন প্রোগ্রাম নিয়েও এই সভায় আলোচনা করা হয়েছে। আমাদের ক্লাবের মানে নেচার অ্যান্ড ট্রেকার্স অফ জলপাইগুড়ি ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো, যেখানে আমাদের সেক্রেটারি রিপোর্ট পেশ করা হলো এবং আয় ব্যয়ের হিসাব পেশ করা হলো। আগামী বছরের কার্যকারী সমিতি গঠিত হলো এবং আমরা যেভাবে কাজ করে এসেছি সেইভাবেই কাজ করতে থাকবো, এই আশাই রাখছি। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বাড়িতে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের পর উপস্থিত হলেন গোর্খা জনমুক্তি মোর্চার সম্পাদক রোশন গিরি। ডুয়ার্স তরাই পাহাড়কে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবির সম্ভাবনায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। উত্তরবঙ্গে আগত পর্যটকদের সুবিধার জন্য এনজেপি রেল স্টেশন থেকে শহর শিলিগুড়ি পর্যন্ত সরকারি বাস চলাচলের আবেদনে রেল কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় সরাসরি সংঘাতের সম্ভাবনা রাজ্য সরকার এবং রেলের। হুঁশিয়ারি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।